আজ আমাদের দুজনের একসঙ্গে কাটানোর প্রথম দিন। আর প্রথম দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটলো। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমি একটু গিয়েছিলাম চা করতে। ও তো চা খেতে ভীষণ পছন্দ করে, আর এই সন্ধেবেলা ঘুম থেকে উঠে কিন্তু চা খেতে বেশ ভালোবাসে। সেই জন্যই চা করতে গেলাম। আর এই দিকেতে মায়ের তখন প্রিমিয়ার হচ্ছিল, তাই প্রিমিয়ারটা অন করে রেখে চাটা করে ওকে রাখতে গেলাম। শুভ সন্ধ্যা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন আমরা রেডি হয়েছি, দুজনে মিলে বেরোবো একটুখানি বাইরে। এই যে মহারাজও রেডি হয়ে গেছে। আর বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে, তো সেই জন্য সোয়েটার পরতে হয়েছে। ততটাও ঠান্ডা নেই, আবার ততটাও গরম নেই, কিন্তু পরতে হয়েছে। তো চলো এখন যাওয়া যাক। ও যখন বাড়িতে আসে তখন আমরা দুজনে মিলেই বাইরে ঘুরতে ভীষণ পছন্দ করি। বাইরের চারিপাশ দেখতে, বাইরের হাওয়া খেতে, হাত ধরে ঘুরতে খুবই পছন্দ করি, তাই বেরিয়ে পড়েছি। এখন আমরা একটু বাইরের চারিপাশে ঘুরবো, যেহেতু ও না আসাকালীন আমি কোথাও বেরোই না, তো সেই জন্য এখন বেরোবো। এই চেনা পথগুলো যখন আবারও ওর হাত ধরে ঘুরতে বেরোই তখন যেন আরও চেনা লাগে। চারিপাশের গাছপালা, অনেক সুন্দর লাইট, সঙ্গে হাজব্যান্ডের হাত ধরে ঘুরতে কারই না ভালো লাগে। আচ্ছা, সারা জীবনটা যদি আমরা এইভাবেই ঘুরতে পেতাম। এখন আমি পাচ্ছি না, আবার যখন পরবর্তীকালে আমাদের বাচ্চা আসবে সেও তো তার বাবাকে কাছে পাবে না, তাহলে আমার থেকেও তার কষ্টটা নিশ্চয়ই দ্বিগুণ হবে। যেন আমরা ভীষণ শখ পূরণ করতে পছন্দ করি, তবে আমাদের শখগুলো অন্যান্যদের মতো অনেক বড় বড় না। আমাদের শখ হলো একসঙ্গে ফুচকা খাবো, হাত ধরে ঘুরবো, ওর পছন্দের জিনিস কিনে দেবো, দুজনের দিকে তাকাবো আর মজা করে বাইকে একে অপরের হাত দিয়ে ঘুরে বেড়াবো। এই হচ্ছে আমাদের শখ। অনেক আগে কবে আমি ওকে ফোনে বলেছিলাম যে আমার ভীষণ ফুচকা খেতে সন্ধেবেলা ইচ্ছে করছিল, তো প্রথম দিনই এসেই আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিল। ফুচকা খেয়ে বাড়িতে ফেরার সময় দেখলাম এই মিষ্টির দোকানটা নতুন হয়েছে, তাই এখান থেকে একটু ছানার পায়েস নিতে গেলাম। ছানার পায়েস খেতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর যদিও ওই ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম, এর আগে কিন্তু আমি কখনো করি নাম না জানা অনেক রকমারি মিষ্টি ছিল। আর সব মিষ্টি কিনতে ইচ্ছে করছিল, কিন্তু এত মিষ্টি নিয়ে এসেই বা কী করব। তো সেই জন্য মিষ্টি আনতে পারলাম না। তো বেশ কয়েকটা জিনিস আমাদের পছন্দের কিনে তারপর বাড়ি ফিরবো। আবার বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে। আর সত্যি কথা বলতে কীরকম নতুনত্ব মিষ্টির দোকান থেকে মিষ্টি ট্রাই করতে বেশ ভালো লাগে। যেমন নতুনত্ব জায়গা থেকে জামা কাপড় ট্রাই করতে বেশ ইচ্ছে করে, ঠিক বাড়িতে চলে এসেছি। বেশ 5-10 মিনিটের মতো রেস্ট করলাম। করার পর দেখলাম মহারাজ ফোনের মধ্যে দেখছিল যে ও খেলা দেখবে। এত খেলা প্রেমী, ক্রিকেট দেখতে এত ভালোবাসে, তো সব সময় বাড়িতে এলে ক্রিকেট নিয়ে থাকে। আর ওই বাড়িতে একখানা ব্যাট বল আর হাতের পায়ের ওই সব গ্লাভস কিনে রেখেছে, সেগুলো পরে ঘরের মধ্যেই দেওয়ালেতে বল মারে। এদিকে ও খেলা দেখবে, আর এদিকে আমি ততক্ষণের জন্য বসিয়ে দিয়েছিলাম ঘুগনির কড়াই সিদ্ধ করতে। আজকে ওর পছন্দের ঘুগনি বানাবো, তো সেই জন্যই এত তোড়জোড়। ঘুগনির কড়াইটা সিদ্ধ বসিয়ে এখানে আদা রসুন কাটতে এসেছিলাম। আর ওকে বললাম যে এই ফার্স্ট টাইম যেহেতু ছানার পায়েস নিয়ে এসেছি, চল তো একটু বার কর, খেয়ে দেখি কেমন লাগে। আর বিশ্বাস করো, খেতে এত ভালো লেগেছিল, আমার মনে হচ্ছিল এক চান্সেই পুরো বাটিটা শেষ করে দিই। কিন্তু পুরো বাটিটা শেষ করে দিলে এখন তাহলে পরে আবার রাতে কি খাবো। তো এটা খাওয়ার পর এত ভালো লাগছে। ছানার পায়েসটা খেতে খেতে ওকে আমি বলছিলাম আজকে শেষ হয়ে গেলে পরের দিন গিয়ে কিন্তু আবার আমাকে কিনে দিবি, কারণ আমার ছানার পায়েসটা খেতে খুব ভালো লেগেছে। আর এইদিকে ততক্ষণ ঘুগনি হয়েই গিয়েছিল। তবে আজকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই কিন্তু ঘুগনি মুড়ি দিয়ে খাবে, ও রুটি দিয়ে খাবে না। আর যখনই বাড়িতে ঘুগনি হয় ওর জন্য আগে এক বাটি বড় বাটি তুলে সরিয়ে রাখতে হয়, কারণ পরের দিনকেও পেঁয়াজ লঙ্কা কুচি শসা কুচি দিয়ে খাবে। একটু চাই যদিও ঘুগনিটা হয়ে যেতে ওকে একটু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি উপর থেকে একটু লঙ্কা গুঁড়ি একটু নুন দিয়ে ওকে মশলা বানিয়ে দিয়েছিলাম। খেয়ে বেচারাটা অনেক তৃপ্তি পেয়েছে। আসলে ওখানে তো এইসব জিনিস পায় না, আর ইচ্ছে করলেও তো খেতে পারবে না, কারণ যে জায়গাতে ওরা থাকে সেখানে তো নানান ধর্মের মানুষ বসবাস করে। তাই নানান ধর্মের মানুষ যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাই সবসময় রান্না হয়। এই ডিনারটা করে নিই, তোমরা ততক্ষণ দেখে নাও তোমাদের দাদাভাইরা কেমনভাবে ক্যাম্পের মধ্যে খেলা করে।
ক্যাম্পের ভিতরে এরকম একটা গ্রাউন্ড আছে, আর তার মধ্যে ঠিক এইভাবেই ওরা খেলা টেলা করে, আর এটাকে তো বলা হয় সম্ভবত ভলিবল। তো এইভাবেই খেলতে থাকে আর মজা করতে থাকে। আসলে ওরা যখন বাড়িতে আসে তখন সেই আমরা মেয়েরা যেমন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাই, ঠিক সেই রকম ওদের জীবনটা। ওরা যখন এখানে আসে তখন ওরা মনে করে আমরা বাপের বাড়িতে এসেছি। এবার তোমাদেরকে নিয়ে চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে আজকে পিঠে বানাচ্ছিল শাশুড়ি মা। আসলে তোমাদের দাদাভাই বাড়িতে গেছে শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে, তো আমার শাশুড়ি মা ওর পছন্দের পিঠেটাই আজকে বানিয়েছে। ও পিঠে খেতে প্রচণ্ড পছন্দ করে, আর আমার শাশুড়ি মা এত সুন্দর করে পিঠে বানায়। ওনার হাতের পিঠে তোমরা যদি একবার খাও চা দিয়ে, তোমাদের ইচ্ছে করবে খেতেই থাকি। তো আমি আগের বারে যখন গিয়েছিলাম তখন আমাকে বানিয়ে খাইয়েছিল, আর এই বছর ও গেছে ওকে বানিয়ে খাইয়াচ্ছে। এবার হয়তো তোমাদের মনে হতে পারে তো দিদিভাই তুমি কেন যাওনি? আসলে আমার এখানে কিছু কাজ ছিল, সেই জন্য আমি যেতে পারিনি। তবে পরের বারে তোমাদের দাদাভাই যখন আসবে এলে তারপর আবার যাব ঘুরতে। আর তাছাড়া আমাদের হাতে বেশ বড় বড় কয়েকটা কাজ আছে, আর সেই কাজগুলো যদি এখন থেকে কমপ্লিট করে রাখতে না পারি তাহলে আবার অসম্ভব হয়ে উঠবে, কারণ তোমাদের দাদাভাই তো বেশ কয়েকদিন পর চলে যাবে আবার। তো সেই জন্যই এখন থেকে কাজগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাও কিন্তু অসম্ভব সুন্দর, খুব কম তেল দিয়ে রান্না করে, আর অসম্ভব সুন্দর কিন্তু রান্না হয়। উনি যেমন রান্না বান্নাতে পটু, তেমন ঘরের কাজকর্মতেও কিন্তু পটু। উনি ক্যামেরা পার্সেন্ট মানুষ না, তাই ক্যামেরার সামনে আসে না, তবে কখনো না কখনো তোমাদের সাথে অবশ্যই পরিচয় করাবো। আর আমরা যখন বাড়িতে যাই তখন আমরা প্রত্যেকেই এই আমার শাশুড়ি মায়ের হাতের এই যে পিঠেটা খেতে কিন্তু খুব পছন্দ করি। তবে তোমাদের দাদাভাই বলে আমার শাশুড়ি মা নাকি ঘুগনি খুব সুন্দর করে, আবার বাঁধাকপির তরকারি, মানে প্রত্যেকটা রান্নাই নাকি খুব ভালো করে। তবে আমার যখন এখানে এসেছিল তখন কিন্তু আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাইয়েছিল, আর আমি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না খেয়ে সত্যি কথা বলতে কি ওনার রাতের রান্নার প্রেমে পড়ে গেছি। কারণ এত কম তেলে এত সুন্দর রান্না মানুষ করতে পারে, আর এত সুন্দর টেস্ট হতে পারে, সত্যি খুবই ভালো লেগেছে। তবে ছেলেরা বাড়িতে গেলেও ওনার তো একটা আনন্দ হবেই, কারণ ওনার দুই ছেলেই বাইরে থাকে, শ্বশুরমশাই শাশুড়ি মা বাড়িতে একাই থাকে, তো ওনাদের তো একটা মাথার মধ্যে সবসময় চিন্তাভাবনা থাকেই। তাই যখন বাড়িতে ছেলেরা যায় বা বউয়েরা যায় ওদের আনন্দটা দ্বিগুণ হয়। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কথাটা কেন বললাম আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার অনেক বছর কষ্ট করবার পর কিন্তু সফল পায়, কিন্তু সেই সফলটাকে ধরে রাখাটাই হচ্ছে মেন কাজ। কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সেই সম্মানটা, সেই জায়গাটা ধরে রাখতে পারেনি, এবং কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের জন্যই কিন্তু আমাদের জেনারেশন বা আমাদের পরবর্তী যে সমস্ত জেনারেশন আসবে তারা কিন্তু অনেক খাতরার মধ্যে দাঁড়িয়ে আছে। কথায় আছে ঘর থেকে মানুষ বাজে জিনিস শেখে, কিন্তু এখন আর মানুষকে ঘর থেকে বাজে জিনিস শিখতে হচ্ছে না। বাইরের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের থেকেই অকথ্য ভাষার কথাগুলো শুনেই বাজে ভাষা শিখে যাচ্ছে। কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার গালাগাল দিয়ে কথা বলছে, কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার নিজের ভাড়াস নিকালবার জন্য বাজে বাজে কাজকর্ম করছে, আবার কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার তো পুরো শরীর দেখাচ্ছে। সেই রকমই মুম্বাইয়ের 1 নম্বর কন্টেন্ট ক্রিয়েটার রণবীর আলাউদ্দিন একটা এমন কমেডি শোতে বাজে কথা বলে যেটার জন্য শুধুমাত্র আমরা না, পুরো ইন্ডিয়া ক্ষেপে রয়েছে। পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে মন্ত্রিমণ্ডলের প্রত্যেকটা মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে। কি এমন কথা তিনি বলেছেন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসলে ব্যাপার হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটারের মানুষরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ততদূর পর্যন্তই কথা বললে মানুষ নিতে পারে যতদূর পর্যন্ত সমাজ সহ্য করতে পারে, কিন্তু যখন কথাটা নিজের মা বাবার উপর আসে তখন কিন্তু কোনো মানুষই নিতে পারে না। বিশেষ করে আমরা ইন্ডিয়ান মানুষরা তো একদমই নিতে পারে না। বাইরের ইংরেজ বলো বা ব্রিটিশ বলো বা বাইরের যে কোনো দেশের মানুষ বলো, তাদের ক্ষেত্রে এইসব জিনিসগুলো চলে, কিন্তু আমাদের ইন্ডিয়ানদের ক্ষেত্রে এইসব কথা চলে না। এবার রইল কথাটা কি ছিল। কথাটা হলো রণবীর আলাউদ্দিন উনি একটা কমেডি শোতে গিয়ে বলেন, মা বাবা যখন একসঙ্গে ফিজিক্যাল রিলেশন করেন সেই সময় একটা ছেলেও কি আনন্দ উপভোগ করতে চাইবে? এটা কি ধরনের কথা? এই বাজে কথাটা আমাদের বলতে খারাপ লাগছে, কিন্তু এই কথাটার মধ্যে কতটা খারাপ একটা জিনিস থাকে সেটা বোঝো। একজন কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকটা মানুষের একটা আইডল থাকে যে আমি বড় হয়ে এর মতো বানবো,
বা বড় হয়ে আমি এত বড় ইউটিউবার হব। কিন্তু সেই সাকসেস ইউটিউবার যদি আজকের মাঠে দাঁড়িয়ে এই ধরনের বাজে কথাগুলো বলে, নিজের মা বাবাকে সম্মান না করে কথাগুলো বলে, তাহলে প্রত্যেকটা মানুষ কি শিখবে? আর এই কথাগুলো বলবার পর সে এখন রিয়েলাইজ যদিও করে যে আমি এটা ভুল করেছি, তাহলে তার কিছু করবার নেই। কারণ এই কথাটা শুধুমাত্র আমাদের উপর না, প্রত্যেকটা বাচ্চার উপর চাপ পড়বে এবং এটাকে সে কমেডিয়ান হিসাবেই নেবে এবং তার মা বাবাকে উল্টোপাল্টা কথা বলবে এবং আমাদের জেনারেশন বা আমাদের কালচারের উপর ভীষণ বড় প্রভাব পড়বে। তো এই ধরনের কথা বলাতে তাকে যাই হোক একটা আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার প্রতি নানান ধরনের কেস দেওয়া হয়েছে। রাতারাতি এমন কিছু কথার জন্য নিজের কেরিয়ার নষ্ট করে ফেলবো, মানে এটা ভাবাটাই অসম্ভব একটা ব্যাপার। 2015 সাল থেকে কষ্ট করার পর যখন সেই লেভেলে গিয়ে আবার মাটিতে আমাকে নেমে আসতে হয়, ভাবো কতটা কষ্টের বিষয়। তো যাই হোক, যে কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যে কোনো ক্রিয়েটারদের কথাই আমি বলছি, ভদ্রভাবে সুন্দরভাবে ব্লগ করা বা কন্টেন্ট ক্রিয়েট করাটাই ভালো। এই ধরনের কথা শুধু আমাদের জেনারেশন না, পরবর্তী জেনারেশনের উপরও চাপ পড়বে। তাই পরবর্তীকালে হয়তো এই ধরনের কোনো কথা যদি কেউ বলে থাকে, আইনত ব্যবস্থাও নিতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমরাও কি আমার সাথে একমত? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আজকে কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট চাই। ভালো থেকো।